Hello everyone, welcome to another video lecture of biology class. So today's topic is classification of protein. আগের দিনের ক্লাসে আমরা প্রোটিনের স্ট্রাকচার সম্পর্কে পড়েছিলাম, লেভেল অফ অর্গানাইজেশন সম্পর্কে পড়েছিলাম, যেখানে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার অ্যান্ড কোয়াটারনারি স্ট্রাকচার সম্পর্কে ডিসকাস করা হয়েছিল। আজকে আমরা প্রোটিনের ক্লাসিফিকেশন পড়বো। সো প্রোটিনের শ্রেণীবিন্যাস। সো প্রোটিনের যখন ক্লাসিফিকেশন হচ্ছে, সো প্রোটিনের ক্লাসিফিকেশন অনেকগুলো বেসিসে করা হয়ে থাকে। সো কী কী বেসিসে করা হয়ে থাকে না, প্রোটিনস আর ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ দেয়ার শেপ, কেমিক্যাল কনস্টিটিউশন অ্যান্ড ফাংশন। অর্থাৎ প্রোটিনকে ভাগ করা যায় তাদের শেপ ওয়াইজ, মানে তাদের গঠন আকৃতি যেটা, কেমিক্যাল কনস্টিটিউশন মানে কী রাসায়নিক পদার্থ দিয়ে তারা তৈরি, তাদের সেই কেমিক্যাল কনস্টিটিউশনের বেসিসেও প্রোটিনকে ভাগ করা হয়, অ্যান্ড ফাংশন অর্থাৎ তাদের কাজ কি তার বেসিসেও প্রোটিনকে ভাগ করা যায়। সো এই ভাগগুলো আমরা একে একে পড়বো। সো ফার্স্ট স্টার্টস উইথ টাইপস অফ প্রোটিন অন দ্য বেসিস অফ শেপ। অর্থাৎ প্রোটিনের যে শেপ রয়েছে, প্রোটিনের যে আকৃতি রয়েছে, তার বেসিসে প্রোটিনকে দুটো ভাগে ভাগ করা হয়। ফার্স্ট ওয়ান ইজ গ্লোবিউলার প্রোটিন অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ফাইব্রাস প্রোটিন। সো গ্লোবিউলার, অ্যাজ দ্য নেম টেল আস, গ্লোবিউলার মিনস গ্লোব লাইক। গ্লোব মানে কি, স্ফেরিক্যাল মানে গোলাকার। অর্থাৎ এক্ষেত্রে গ্লোবিউলার প্রোটিনের ক্ষেত্রে কি হচ্ছে না, পলিপেপটাইড চেইনসগুলো এমনভাবে ফোল্ড হচ্ছে, এমনভাবে কম্প্যাক্টলি অ্যারেঞ্জড হচ্ছে যাতে স্ট্রাকচারটা একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার আছে, মানে গোলাকার মতো একটা স্ট্রাকচার আছে। সো গ্লোবিউলার প্রোটিন ইজ এ পলিপেপটাইড চেইনস আর কম্প্যাক্টলি ফোল্ডেড টু ফর্ম এ স্ফেরিক্যাল স্ট্রাকচার। মোটামুটি ওভারঅল একটা গোলাকার মতো একটা স্ট্রাকচার আসবে, সেটাকে বলবো আমরা গ্লোবিউলার প্রোটিন। অ্যান্ড ফাইব্রাস প্রোটিনটা কি না, ফাইব্রাস প্রোটিন, দ্য প্রোটিনস আর থ্রেড লাইক অর স্পাইরালি কয়েলড টু ফর্ম ফাইবার্স। মানে ফাইবার মানেই হচ্ছে অ্যাকচুয়ালি কোনো তন্তু মতো, মানে সূক্ষ্ম কোনো তন্তু, মানে লম্বা থ্রেড লাইক হবে, সেই রকম ধরনের প্রোটিনকে ফাইব্রাস প্রোটিন বলবো। সেখানে আমরা প্রথমেই বলি গ্লোবিউলার প্রোটিন, যেগুলো অ্যাকচুয়ালি টার্সিয়ারি প্রোটিন বা কোয়াটারনারি প্রোটিন, তারা কি হয়, তারা খুব নিজেদের মধ্যে এমনভাবে কয়েলড হয়, এমনভাবে ফোল্ড হয় যাতে করে স্ট্রাকচারটা একটা ওই রকম ধরনের স্ফেরিক্যাল আসে। আর যদি আমরা আলফা হেলিক্সের স্ট্রাকচার দেখি বা বিটা প্লিটেড সিটের স্ট্রাকচার দেখি, তাহলে সেক্ষেত্রে কি হয়, ফাইবার লাইক কিছু স্ট্রাকচার আছে। তাহলে এখানে গ্লোবিউলার প্রোটিনের ক্ষেত্রে ওই রকম যেগুলো টার্সিয়ারি স্ট্রাকচার বা কোয়াটারনারি স্ট্রাকচার বিশিষ্ট যে প্রোটিনগুলো, সেগুলো গ্লোবিউলার প্রোটিনের এক্সাম্পলে চলে আসবে। অ্যান্ড ফাইব্রাস প্রোটিন মেনলি আলফা হেলিক্যাল যে স্ট্রাকচারগুলো রয়েছে সেইগুলো ফাইব্রাস প্রোটিনের এক্সাম্পল আসবে। এছাড়া আরও কিছু ক্যারেক্টার যদি আমরা বলি, তাহলে গ্লোবিউলার প্রোটিন আর সলিউবল ইন ওয়াটার, ডাইলুট অ্যাসিডস অ্যান্ড অ্যালকালি। মানে গ্লোবিউলার প্রোটিন এইগুলো অ্যাকচুয়ালি জল এবং যে কোনো মৃদু অ্যাসিড এবং ক্ষারেতে এগুলো দ্রবীভূত হয়ে যায়। বাট ইন কেস অফ ফাইব্রাস প্রোটিন দে আর ইনসলিউবল ইন ওয়াটার। যেগুলো ফাইব্রাস প্রোটিন হয় তারা ওয়াটারে ইনসলিউবল হয়, মানে জলে অদ্রবণীয়, বাট সলিউবল ইন কনসেন্ট্রেটেড অ্যাসিডস অ্যান্ড অ্যালকালি। কিন্তু তারা যেগুলো কনসেন্ট্রেটেড যে অ্যাসিড এবং যে ক্ষার হয় সেইগুলোতে তারা কিন্তু দ্রবীভূত হয়। এছাড়া গ্লোবিউলার প্রোটিনের ক্ষেত্রে আমরা আরও একটা বলতে পারি, গ্লোবিউলার প্রোটিন হচ্ছে দে আর নন কন্ট্রাক্টাইল, মানে তারা সংকোচনশীল হয় না, এবং নন কন্ট্রাক্টাইল হওয়ার জন্য তারা কিন্তু মুভমেন্ট বা লোকোমোশনে সাহায্য করে না গ্লোবিউলার প্রোটিনগুলো। অ্যান্ড ফাইব্রাস প্রোটিন দে আর কন্ট্রাক্টাইল ইন নেচার। তার মানে কন্ট্রাক্টাইল মানে সংকোচনশীল, অর্থাৎ তারা হচ্ছে মুভমেন্ট বা লোকোমোশন এইগুলোতে কিন্তু এই ফাইব্রাস প্রোটিনগুলো সাহায্য করে থাকে। এক্সাম্পল কি কি আছে গ্লোবিউলার প্রোটিনের ক্ষেত্রে, এগ অ্যালবুমিন, অর্থাৎ এগের মধ্যে যে হোয়াইট যে অংশটা রয়েছে সেখানে যে অ্যালবুমিন প্রোটিন পাওয়া যায় সেটা হচ্ছে গ্লোবিউলার ইন নেচার। সিরাম অ্যালবুমিন, আমাদের প্লাজমা মানে রক্তের মধ্যে যে অ্যালবুমিন পাওয়া যায় সেটাও হচ্ছে গ্লোবিউলার। হিমোগ্লোবিনের স্ট্রাকচার আমরা আগের দিনই দেখিয়ে এসেছি, যে কোয়াটারনারি স্ট্রাকচার, অনেকগুলো পলিপেপটাইড, 4টে পলিপেপটাইড এখানে একসঙ্গে মিলিত হয়ে এরকম একটা কম্প্যাক্টলি ফোল্ড হয়ে গেছে, দিয়ে গ্লোবিউলার স্ট্রাকচার তৈরি করেছে। এছাড়া অল এনজাইম, সো প্রত্যেকটা এনজাইম এগুলো টার্সিয়ারি স্ট্রাকচারের মধ্যে পড়ে। এনজাইম হচ্ছে টার্সিয়ারি প্রোটিনের টার্সিয়ারি স্ট্রাকচার, এবং এই সমস্ত ধরনের যে এনজাইম এরা কিন্তু এদের শেপ যদি আমরা দেখি তাহলে এরা গ্লোবিউলার প্রোটিনের আন্ডারে পড়বে। অ্যান্ড ফাইব্রাস প্রোটিনের আন্ডারে কে রয়েছে, আলফা কেরাটিন, আমরা এক্সাম্পল দিয়েছিলাম আলফা হেলিক্সের এক্সাম্পল। ফাইব্রোইন যেটা বিটা প্লিটেড সেটের এক্সাম্পল ছিল। কোলাজেন সাধারণত আমাদের কানেকটিভ টিস্যুতে থাকে, মানে যোগ কলার মধ্যে থাকে। এছাড়া অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন যেগুলো মাসেল সেলের মধ্যে থাকে। সো অ্যাক্টিন আর মায়োসিন এগুলো হচ্ছে প্রোটিন, ফাইব্রাস প্রোটিন, যেগুলো মাসেলের মধ্যে থাকে, পেশিকোষের মধ্যে থাকে এবং মাসেল মুভমেন্টে এগুলো সাহায্য করে থাকে।
সো এটা শেপের উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে। সো আমরা সিম্পল যদি একটা এরকম স্ট্রাকচার বলি তাহলে এখানে কম্প্যাক্টলি অ্যারেঞ্জ, যেটা আমরা দেখিয়েছিলাম টার্সিয়ারি স্ট্রাকচার, এরকম নিজেদের মধ্যে কম্প্যাক্টলি ফোল্ডেড হয়ে গিয়ে এরকম ধরনের স্ট্রাকচার তৈরি করবে। সো দিস ইজ গ্লোবিউলার। অ্যান্ড ফাইব্রাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এরকম ধরনের থিন থ্রেড লাইক এবং সেগুলো স্পাইরালি অ্যারেঞ্জ হতে পারে এরকম ধরনের হয়ে স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলো প্রোটিনের তৈরি করবে সেগুলো হচ্ছে ফাইব্রাস প্রোটিন। সো এগুলো সরু সরু সুতোর মতো এরকম ধরনের স্ট্রাকচার, সো এগুলো হচ্ছে ফাইব্রাস প্রোটিন। নেক্সট আমরা আসছি টাইপস অফ প্রোটিন অন দ্য বেসিস অফ দেয়ার কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট। সো প্রোটিনের মধ্যে কি কেমিক্যাল রয়েছে তার উপর ডিপেন্ড করে প্রোটিনকে ভাগ করব। 3 ভাগে ভাগ করা যায়। সো সিম্পল প্রোটিন বা সরল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন বা যৌগিক বা যুগ্ম প্রোটিন যেটাকে বলছি, অ্যান্ড ডেরাইভড প্রোটিন যেটা হচ্ছে লব্ধ প্রোটিন। সো এখানে ভাগটা কার উপর বেসিস করে করা হচ্ছে না, কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস। তো প্রোটিনের বেসিক যখন জেনারেল একটা আইডিয়া দেওয়ার সময় আমরা বলেছিলাম প্রোটিন কি দিয়ে তৈরি, না প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। তো এখানেও প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে, শুধুমাত্র যদি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় তাহলে সেটাকে বলবো সিম্পল প্রোটিন। তো সিম্পল প্রোটিন হচ্ছে প্রোটিনস দ্যাট আর মেড আপ অফ অনলি অ্যামাইনো অ্যাসিড। তার মানে এই প্রোটিনগুলোকে যদি আমরা ভাঙি তাহলে সেখানে অ্যামাইনো অ্যাসিড ছাড়া অন্য কিচ্ছু পাবো না। সো শুধুমাত্র যদি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় তাহলে সেই প্রোটিনটাকে বলা হচ্ছে সিম্পল প্রোটিন। এর এক্সাম্পল কি, অগেন অ্যালবুমিন যেটা রয়েছে, কেরাটিন প্রোটিন, কোলাজেন প্রোটিন, গ্লোবিউলিন প্রোটিন। সো এইগুলো সবগুলোই, গ্লোবিউলিন আমাদের প্লাজমার মধ্যে পাওয়া যায়, রক্ত রসের মধ্যে গ্লোবিউলিন প্রোটিন পাওয়া যায়, অ্যালবুমিনও পাওয়া যায়, অ্যালবুমিন এগের মধ্যে রয়েছে। সো এইগুলো হচ্ছে সিম্পল প্রোটিনের মধ্যে পড়ছে, যেখানে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিনটা তৈরি হয়েছে, সেখানে অ্যামাইনো অ্যাসিড ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। সো সেটা সিম্পল প্রোটিন। নেক্সট আসি আমরা কনজুগেটেড প্রোটিন। সো কনজুগেটেড প্রোটিন মানে এখানে হচ্ছে ইট ইজ মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড নন প্রোটিনেসিয়াস পার্ট। তার মানে এখানে একটা প্রোটিন পার্ট থাকবে, প্রোটিন পার্ট বলতে যেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে একটা নন প্রোটিনেসিয়াস পার্ট থাকবে, মানে নন প্রোটিন, যেটা প্রোটিন নেচার নয়, মানে যেটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি নয়, সেই রকম একটা নন প্রোটিন পার্ট থাকবে। এবং এই নন প্রোটিন পার্টটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। অর্থাৎ কনজুগেটেড প্রোটিনের ক্ষেত্রে যে নন প্রোটিন পার্টটা থাকে সেটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ বলা হয়। প্রোটিন পার্ট বলতে সেটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে, যেমন সিম্পল প্রোটিন যেটা বলছিলাম যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, সো কনজুগেটেড প্রোটিনের ক্ষেত্রে কি হবে, একটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি একটা পার্ট থাকবে যেটাকে প্রোটিন পার্ট বলছি, আর একটা নন প্রোটিন পার্ট থাকছে, মানে যেটা প্রোটিন নয়। এবার প্রোটিন নয় মানে সেটা কার্বোহাইড্রেট হতে পারে, সেটা লিপিড হতে পারে, সেটা অন্য কোনো মেটালস হতে পারে, সো যে কোনো হতে পারে। সো নন প্রোটিন যে পার্টটা, সেই নন প্রোটিন পার্টটাকে বলা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। অ্যান্ড অন দ্য বেসিস অফ দিস প্রস্থেটিক গ্রুপ conjugated proteins are further classified in many types. So prosthetic group কি রয়েছে, মানে নন প্রোটিন পার্টটা কি রয়েছে তার উপর বেস করে কনজুগেটেড প্রোটিনকে আবার অনেকগুলো ভাগে আমরা ভাগ করি। তো প্রথম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। সো গ্লাইকোপ্রোটিন কি, গ্লাইকোপ্রোটিন বা এটা হচ্ছে প্রোটিওগ্লাইকেন বলা হচ্ছে, ঠিক আছে। সো গ্লাইকোপ্রোটিন বা প্রোটিওগ্লাইকেন, গ্লাইকেন কথাটা আমরা পড়েছিলাম, কার্বোহাইড্রেট যখন পড়েছিলাম তখন গ্লাইকেন শব্দটা পড়েছিলাম। তার মানে এখানে হচ্ছে গ্লাইকোপ্রোটিন আমরা বলবো যে যে সমস্ত কনজুগেটেড প্রোটিনগুলোর মধ্যে প্রোটিন আর কার্বোহাইড্রেট যুক্ত থাকবে, মানে প্রোটিনস প্লাস কার্বোহাইড্রেট। অর্থাৎ এখানে অ্যামাইনো অ্যাসিড দিয়ে যে প্রোটিন চেনটা তৈরি হচ্ছে সেই প্রোটিন চেনের সঙ্গে কার্বোহাইড্রেট মলিকিউল অ্যাড থাকবে, যুক্ত থাকবে, তাহলে সেই প্রোটিনটাকে বলবো আমরা গ্লাইকোপ্রোটিন। এক্সাম্পল হচ্ছে একটা হরমোন আছে FSH হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। সো ফলিকল স্টিমুলেটিং হরমোন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিনের এক্সাম্পল, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিনের এক্সাম্পল। তো এখানে প্রোটিন পার্টের সঙ্গে কার্বোহাইড্রেট অ্যাটাচ থাকবে, সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। নেক্সট আসি লিপোপ্রোটিন। তো নাম থেকেই আমরা বুঝতে পারবো লিপোপ্রোটিন মিনস যেটা হচ্ছে লিপিড প্লাস প্রোটিন হবে, অর্থাৎ এখানে প্রোটিন প্লাস লিপিড হবে, মানে প্রোটিনটা মেন চেন, তার সঙ্গে লিপিড মলিকিউল যুক্ত থাকবে। লিপিডের মধ্যে আবার মেনলি ফ্যাটি অ্যাসিড বা কোলেস্টেরল এই ধরনের লিপিড এখানে যুক্ত থাকে। সো সেটা হচ্ছে লিপোপ্রোটিন। সো প্রোটিন প্লাস লিপিড মিলে লিপোপ্রোটিন তৈরি হবে। এক্সাম্পল হচ্ছে এগ ইয়ক বা হচ্ছে সিরাম LDL যেগুলো আছে, সিরাম LDL এটসেট্রা, এগুলো হচ্ছে লিপোপ্রোটিন, হচ্ছে লিপোপ্রোটিনের এক্সাম্পল। নেক্সট হচ্ছে নিউক্লিও প্রোটিন। সো নিউক্লিও প্রোটিন হচ্ছে
নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন বা প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ প্রোটিনের সঙ্গে যখন নিউক্লিক অ্যাসিড থাকবে। নিউক্লিক অ্যাসিড দু ধরনের হয় আমরা জানি, ডিএনএ অ্যান্ড আরএনএ। তো তার মানে প্রোটিনের সঙ্গে যখন ডিএনএ বা আরএনএ যুক্ত হচ্ছে যেগুলো ক্রোমোজোমে অ্যাকচুয়ালি আমরা পাই, হিস্টোন প্রোটিনের সঙ্গে ডিএনএ বা ডিএনএ থাকে, ডিএনএ যুক্ত হয়ে ক্রোমোজোম তৈরি করছে, সো এগুলো নিউক্লিয় প্রোটিনের মধ্যে পড়ছে। নেক্সট আসছি ফসফোপ্রোটিন। ফসফোপ্রোটিন হচ্ছে প্রোটিন প্লাস ফসফেট গ্রুপ, অর্থাৎ এখানে প্রোটিন থাকবে আর তার সঙ্গে ফসফেট গ্রুপ অ্যাটাচ থাকবে। তো এখানে এক্সাম্পল হচ্ছে ক্যাসিন, যেটা হচ্ছে মিল্কে পাওয়া যায়, দুধের মধ্যে যে প্রোটিন পাওয়া যায় ক্যাসিন প্রোটিন, তো সেইটা হচ্ছে ফসফোপ্রোটিনের এক্সাম্পল। নেক্সট মেটালোপ্রোটিন। মেটালোপ্রোটিন মানে প্রোটিনস প্লাস মেটাল আয়ন। সো মেটাল থেকে এসেছে মেটালো, সো মেটালোপ্রোটিন হচ্ছে প্রোটিনস প্লাস মেটাল আয়ন, অর্থাৎ প্রোটিনের সঙ্গে যখন প্রস্থেটিক পার্ট হিসাবে বা প্রস্থেটিক গ্রুপ হিসাবে মেটাল আয়ন যুক্ত থাকছে তখন সেটাকে মেটালোপ্রোটিন বলবো। যেমন ক্লোরোফিলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মেটাল হিসাবে ম্যাগনেসিয়াম আয়ন যুক্ত থাকে, সো ম্যাগনেসিয়াম আয়ন যুক্ত থাকার জন্য ক্লোরোফিল হচ্ছে এখানে মেটালোপ্রোটিন। মেটালোপ্রোটিনের এক্সাম্পল আমরা হিমোগ্লোবিনও দিতে পারি, সো হিমোগ্লোবিনের সঙ্গে আয়রন যুক্ত থাকে, হিমোগ্লোবিনের যে পলিপেপটাইড চেন আছে সেই পলিপেপটাইড চেনের সঙ্গে আয়রন যুক্ত থাকে, সো হিমোগ্লোবিনও হচ্ছে মেটালোপ্রোটিনের এক্সাম্পল। ক্রোমোপ্রোটিন আর মেটালোপ্রোটিন অনেকটাই এক। ক্রোমোপ্রোটিনের ক্ষেত্রে ক্রোমো কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি কালারফুল এইরকম, সো প্রোটিনস প্লাস কিছু কালার্ড পিগমেন্ট এবং সেখানে আয়নও থাকবে, অবশ্যই একটা আয়ন মেটাল আয়নও থাকবে, সেইটা মিলে মানে যে যদি হচ্ছে এরকম প্রোটিনের মধ্যে কোনো পিগমেন্ট থাকছে সেগুলো হচ্ছে ক্রোমোপ্রোটিনের মধ্যে চলে আসছে। যেমন হিমোগ্লোবিন আমরা জানি আরবিসির মধ্যে থাকছে হিমোগ্লোবিন, এবং এটা রেড কালার হয় আয়রন থাকার জন্য। সাইটোক্রোম প্ল্যান্টের মধ্যে রয়েছে, এছাড়া ক্লোরোফিলও কিন্তু ক্রোমোপ্রোটিনের এক্সাম্পলের মধ্যে পড়বে। সো এইগুলো কনজুগেটেড প্রোটিনের ভাগ, অর্থাৎ কনজুগেটেড প্রোটিনে কী ধরনের প্রস্থেটিক পার্ট রয়েছে তার উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে কনজুগেটেড প্রোটিনকে। থার্ড টাইপ হচ্ছে ডিরাইভড প্রোটিন। ডিরাইভড প্রোটিন মানে দিজ আর দ্য স্মল প্রোটিনস অবটেন্ড ফ্রম ডিনেচারেশন অর হাইড্রোলাইসিস অফ সিম্পল অর কনজুগেটেড প্রোটিন। মানে সরল প্রোটিন আর কনজুগেটেড প্রোটিন যেগুলো রয়েছে সেই সরল প্রোটিন এবং কনজুগেটেড প্রোটিনগুলোকে যদি হাইড্রোলাইসিস করা হয়, হাইড্রোলাইসিস মানে এখানে জাস্ট এনজাইম দিয়ে যদি ডাইজেস্ট করানো হয়, অর্থাৎ এনজাইম দ্বারা এগুলোকে ডাইজেস্ট করা হবে, তাহলে সেক্ষেত্রে যে ছোট ছোট প্রোটিন পার্ট পাবো বা পেপটাইড পার্ট পাবো সেইগুলোই হচ্ছে ডিরাইভড প্রোটিন। আর ডিনেচারেশন কথাটার মানে হচ্ছে যে ডিনেচার মানে প্রোটিনকে যদি যেগুলো হাই লেভেল অর্গানাইজেশনের প্রোটিন থাকে, মানে টার্সিয়ারি প্রোটিন বা কোয়াটারনারি প্রোটিন, এগুলো তো নিজেদের মধ্যে বিভিন্ন রকম বন্ড ফর্মেশন করে, আমরা আগের দিন পড়িয়েছিলাম, বন্ড ফর্মেশন করে হাইলি ফোল্ডেড হয়ে যায়, কয়েলড হয়ে যায়। এবার এইগুলোর ক্ষেত্রে যদি এগুলোকে তাপ প্রয়োগ করা হয় বা কোনো অ্যালকালি দিয়ে মানে স্ট্রং কোনো ক্ষার দিয়ে এদিকে হচ্ছে ট্রিট করা হয়, তাহলে কি হয়, এদের মধ্যে যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলো ভেঙে যায়, এবং বন্ডগুলো ভেঙে গেলে ওদের যে স্ট্রাকচারটা ছিল সেই ফোল্ডেড যে স্ট্রাকচারটা ছিল সেই ফোল্ডেড স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়, এইটাকেই বলা হয় ডিন্যাচুরেশন বলা হচ্ছে। সো এইরকম সিম্পল প্রোটিন বা কনজুগেটেড প্রোটিনকে যদি এরকম ডিনেচার্ড করা হয়, মানে হাই টেম্পারেচার দিয়ে ট্রিট করা হলো বা হাই অ্যালকালি দিয়ে ট্রিট করা হলো, তাহলে এদের স্ট্রাকচারটা ভেঙে গিয়ে যে স্ট্রাকচার ফরমেশন হবে সেটাই হচ্ছে ডিরাইভড প্রোটিন। ডিরাইভড প্রোটিনকে যদিও ফার্দার আবার ক্লাসিফাই করা হয় দুটো ভাগে, একটা হচ্ছে কি বলে প্রাইমারি ডিরাইভড প্রোটিন আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিরাইভড প্রোটিন। প্রাইমারি ডিরাইভড প্রোটিন মানে এই ডিন্যাচুরেশন যেটা বললাম এর ফলে যেগুলো হয় সেটা হচ্ছে প্রাইমারি ডিরাইভড প্রোটিন, আর হাইড্রোলাইসিস মানে এনজাইমেটিক অ্যাকশনের ফলে যেটা তৈরি হয়, প্রোটিনকে যদি এনজাইম দিয়ে ট্রিট করা হয় তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সেকেন্ডারি ডিরাইভড প্রোটিন। যেমন প্রোটিনকে যদি পেপসিন, প্রোটিনের এনজাইম হচ্ছে পেপসিন, সো প্রোটিনকে যদি পেপসিন দিয়ে ট্রিট করা হয়, অর্থাৎ প্রোটিনে পেপসিন এই এনজাইমটা প্রোটিনকে ভেঙে কি তৈরি করবে, পেপটাইড তৈরি করে, পেপটোন তৈরি করে। সো এই যে পেপটাইড বা পেপটোন যেগুলো তৈরি হলো এইগুলো হয়ে যাবে ডিরাইভড প্রোটিন, সেকেন্ডারি ডিরাইভড প্রোটিন। সো এটা হচ্ছে জাস্ট কেমিক্যাল কনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে এখানে ভাগ করা হলো। যদি শুধু অ্যামাইনো অ্যাসিড আছে থাকে তাহলে সেটা সিম্পল প্রোটিন, যদি অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে কিছু নন প্রোটিন পার্ট থাকে তাহলে সেটা কনজুগেটেড প্রোটিন। অ্যান্ড ডিরাইভড প্রোটিন হচ্ছে যে সিম্পল প্রোটিন এবং কনজুগেটেড প্রোটিন ভেঙে যেগুলো তৈরি হবে ছোট ছোট পলিপেপটাইড, সেইগুলো হচ্ছে ডিরাইভড প্রোটিনের মধ্যে পড়ছে। নেক্সট ভিডিওতে আমরা স্ট্রাকচার সম্পর্কে, ফাংশনের বেসিসে প্রোটিনের যে ভাগ রয়েছে সেটা ডিসকাস করব।